আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এটু নতুন ব্যাচ যেটা শুরু হচ্ছে ওইটার জন্য আমরা বলছিলাম যে এটু ব্যাচের শুরুতে এটু কোর্সের শুরুতে আমরা A1 এর গ্রামারটা একবার রিভাইজ করব, ওভারঅল দেখার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা হবে A1 এর ফুল গ্রামারের উপরে। অলরেডি যারা A1 এর কোর্স করছেন আমাদের সাথে তাদেরকে একটা পিডিএফ দিয়ে দিয়েছিলাম না গুগল ড্রাইভে, A1 অল গ্রামার্স। আমরা A1 এ যতগুলা গ্রামার করছি ওই সবগুলো আজকে যতটুক পারি 2 ঘন্টার ক্লাস হবে, ওই ক্লাসে আমরা রিভাইজ দেওয়ার চেষ্টা করব, দেখবো আমরা দেখি আমরা কতটুকু আগাইতে পারি। তো এই রিভিশনটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা A2 তে A1 এর গ্রামারটা বেসিকটা একটু মনে থাকে বা মাথায় থাকে, তাহলে আমাদের A2 তে একটু ইজি হবে বাকি গ্রামারগুলো পড়তে। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। ক্লাসটা একটু ইন্টেন্সিভ হবে, এর কারণ হচ্ছে আজকে শুধু গ্রামারই পড়বো। আজকে কোনো স্পিকিং প্র্যাকটিস হবে না, কোনো লিসেনিং প্র্যাকটিস হবে না, জাস্ট আমরা গ্রামারটা ডিসকাস করব আর আপনাদের সাথে ইন্টারাকশন থাকবে। কখন কি হবে গ্রামারটার ওইটা নিয়ে জিজ্ঞেস করব। জাস্ট গ্রামারটার জন্য আজকে ক্লাসটা একটু ইন্টেন্সিভ হবে। ওকে, তাহলে আমরা একদম ফার্স্টে যে গ্রামারটা পড়ছিলাম লেসন 4-এ, সেটা একটু লেসনগুলো উল্টাপাল্টা হবে, কারণ হচ্ছে আমরা কোর্সে যেভাবে পড়ছিলাম এখনের পিডিএফটা ওইভাবে করা না। এটা হচ্ছে আপনার ক্যাটাগরি ওয়াইজ সর্ট করা হয়েছে, যে যেটা ভার্বেরটা পড়লে ভার্বের যতগুলো গ্রামার আমরা পড়ছিলাম ওইগুলো একসাথে দেখবো, শেষের দিকে আর্টিকেলগুলো আছে আর্টিকেলের গ্রামার একসাথে দেখবো, পসেসিভ প্রোনোমেনগুলো একসাথে দেখবো, তারপর যে প্রশ্ন শিখছি আমরা ইয়ান এন্ড ফ্রাগে করা বি ফ্রাগেন্ট করা, তো ওগুলো একসাথে দেখবো। এজন্য লেসনের নাম্বারিংটা একটু উল্টাপাল্টা হবে, বাট কন্টেন্টগুলো আমরা ওইভাবে মিলে পড়বো। তো সবার প্রথম আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে জার্স স্ট্রাকচার, মানে সেন্টেন্সের স্ট্রাকচার, বাক্য কিভাবে গঠিত হয়। তো আপনারা বলেন তো, একদম সিম্পল একটা সেন্টেন্স আমরা কি পড়ছিলাম, যে ভার্বটা কোন পজিশনে থাকবে একটা সেন্টেন্সে? সেকেন্ড পজিশন। সেকেন্ড পজিশনে। তাহলে আমি যদি একটা সেন্টেন্স ধরি, ইশ হাইসে মোহাম্মদ, এখানে ভার্ব কোনটা? হাইছে। হাইসা। হাইসে। এটার ইনফিনিটিভ ফর্ম কি? এই ভার্বের সম্পূর্ণ ফর্মটা কি ছিল? হাইছেন। হাইসান। হাইসেন। হাইসেন। কারণ এনটা যুক্ত হবে আর কি। অ্যানটা ছিল, টোটালটা ছিল। তো যখন আমরা ইসের সাথে ব্যবহার করছি তখন আমরা যে শিখছিলাম ভার্ব কনজুগাসিওনে, যে তার অ্যানটা বাদ চলে যায় ইসের সাথে। তো এই কারণে এখানে হাইসে হয়েছে, ইস হাইসে মোহাম্মদ, মানে আমাকে ডাকা হয় মোহাম্মদ, অথবা আমি মোহাম্মদ বা আমার নাম হচ্ছে মোহাম্মদ, এইটাই। সেমটা আবার এভাবে বলতে পারি, ইস বিন মোহাম্মদ, এখানে ভার্ব কোনটা? বিন, তাই না? তিন। জি। তাহলে আমার 2 নাম্বার পজিশনে আমার অলওয়েজ ভার্ব থাকবে। এখানে এই বিন ভার্বটা কোন ভার্ব থেকে এসেছে যেন? জাইন ভার্ব। জাইন ভার্ব। জাইন ভার্ব থেকে। বিনের ইনফিনিটিভ ফর্ম হচ্ছে জাইন, জাইন ভার্ব। ইংরেজিতে আমরা যেমন বি ভার্ব শিখছিলাম, আই এর সাথে কি হয়তো? এম। তারপর ইউর সাথে হয়তো কি? আর। হি সি এগুলোর সাথে হয়তো ইস। সিমিলারলি আমাদের ডয়েচেও জাইন ভার্বের জন্য ইসের সাথে হয় বিন, ডুর সাথে হয় বিস্ট, তারপর জির সাথে হয় জিন্ট। এরকম আরো আছে, এয়াজিএস যেই ফর্মটা ছিল, এয়াজিএস এটা সাথে হয়তো কি? ইস্ট। তারপর ভিয়ার সাথে জিন্ট, ইয়ার সাথে জাইড হয়তো, জির সাথে জিন্ট হয়তো। তো ইসবিন মানে হচ্ছে আমি হলাম মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ, বা আমি হলাম মোহাম্মদ। তাহলে এখানে এটাই বলার উদ্দেশ্য হচ্ছে, একটা সিম্পল সেন্টেন্সে বা একদম আইনফাকা হাউবজার্টস, যেটা একটা প্রধান বাক্য, ওই বাক্যে অলওয়েজ সবসময় 2 নাম্বার পজিশনটাতে আমাদের আমাদের মেইন ভার্বটা হাউপ্ট ভার্ব যেটা, ওইটা 2 নাম্বার পজিশনে বসবে যখন একটা সিম্পল সেন্টেন্স হয়। একটা সিম্পল সেন্টেন্স বলতে বোঝাচ্ছে জাস্ট একটাই ভার্ব থাকে, এরকম সেন্টেন্স। তো এইটার জন্য আমরা 2 নাম্বার পজিশনে ভার্বটা বসাবো। আমি জাস্ট এক গ্রামারগুলা কুইকলি পড়ে যাব, কারণ হচ্ছে আমি ধরে নিচ্ছি আপনারা অলরেডি A1 শেষ করে ফেলছেন ভালোভাবে। আমরা A2 কোর্সের শুরুতে প্রমিস করছিলাম যে আমরা A2 কোর্সের শুরুতে A1 এর ফুল গ্রামারটা একবার রিভাইজ করব। এই জন্য আমরা একটু কুইকলি পড়বো, জাস্ট গ্রামারগুলো টাচ করে করে যাব। কারো কোনো প্রশ্ন থাকলে গ্রামারটা রিলেটেড প্রশ্নটা করতে পারবেন। আজকে আর কোনো প্রশ্ন তোর পর্ব রাখবো না। এই জার্মান ভিসা সংক্রান্ত এটা কোনো ডেমো ক্লাস না, এটা জাস্ট আমাদের মেইন ক্লাস A2 কোর্সের। আর যেহেতু A1টাকে রিভাইজ দেওয়া হচ্ছে, এই জন্য এই ক্লাসটা সবার জন্য ওপেন করে দেওয়া হয়েছে আর কি। তো সেম ভাবে আমি যদি বলি আমি বাংলাদেশ থেকে এসেছি, তাহলে আমার সেন্টেন্সটা হলো ইস কমে আউস বাংলাদেশ। তো এইখানেও দেখতেছেন 2 নাম্বার পজিশনটাতে আমাদের হাউপ্ট ভার্বটা বসছে। এখন ইস থাকার কারণে কমেন থেকে হয়ে গেছে কি? কমে। ইস কম। wohne
ব্রাহ্মণবাড়িয়া। এখানে ভুনের ফুল ফর্মটা যেন কি? ভাইস মেবি। ভোনেন Onen. ভুনেন। ভুনেন মানে ভোনেন হচ্ছে থাকা বা বাস করা। ভাইস হচ্ছে ভিজেন থেকে আসছে। ভিজেন মানে হচ্ছে টু নো বা জানা। জানা ওই ভিজেনের থেকে ইস হয়ে যায় ইস ভাইস, তাই না? তো এটা অন্য একটা ভার্ব। তো ভুনেন মানে থাকা বা বাস করা। ইস ভুনে ইন ব্রাহ্মণবাড়িয়া, আমি ব্রাহ্মণবাড়িয়ায় বাস করি, এটা আমার হোম টাউন, বাট আমি আছি এখন এয়ারলাইনগেনে। তো এলাঙ্গে জার্মানির একটা ছোট্ট একটা শহর, ওইখানে কাজ করি। তো এখানে আপনি বর্তমানে যে শহরে থাকেন ওই শহরটা অ্যাড হবে। তো আপনি যদি এখন ঢাকা থাকেন, আপনার বাড়ি মনে করেন কুমিল্লাতে, বাট আপনি থাকেন ঢাকা, তাহলে আপনি বলবেন ইস ভুনে ইন ঢাকা, আমি বাস করি এখন কোথায়? ঢাকায়। আর আপনি এসেছেন বাংলাদেশ থেকে, যেহেতু আমি জার্মানিতে আছি, তো আমি বলবো যে আমি বাংলাদেশ থেকে এসেছি, ইস কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তো এখানে ইসের জায়গায় যদি আমি জি বসাইতাম তাহলে কি হইতো? ভোনেন জি কমেন। আর এখানে যদি জি বসাইতাম জি ভুনেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর যদি এখানে আমি বসাইতাম হচ্ছে এয়া, তাহলে কি হইতো? Com. ভোনেন এর ভোনেস এর সাথে টি ফর্মটা হইতো, তাই না? এর সাথে আমাদের ভার্ব স্টেম কোনটা? আমার মেইন ভার্বটা তো হচ্ছে কমেন। এইখানের মধ্যে এটুকে বলে ভার্ব স্টেম, মানে ভার্বের প্রধান অংশটা। আর এইটা হচ্ছে তার ইন্ডুং মানে ইন্ডিংটা। তো এজ এস ফর্মটার সাথে আমার এই ইন্ডিংটা বাদ যে হয় কি? টি, তাই না? কম। কি হয় তাহলে? কন্ট এটা জি। হইতো কম, এটা হইতো ভোন্ট, তাই তো? বন্ড ভার্ব জি। কনজুগেশন পরে আমাদের ক্লাস আছে, দেখি আজকে পাবো কিনা জানি না, কারণ হচ্ছে এই স্লাইডটা অনেক বড়, 2 দিন লাগবে এটা শেষ করতে। আমাদের A2 তে যারা ভর্তি হয়েছেন তারা পরের বাকি অংশটুকু তাদের পরবর্তী ক্লাসে করানো হবে। তারপরেও আমি বলে রাখতেছি ভার্বের কনজুগেশনটা আর কি, যখন যেটা পাবো এটা একটু বলে দেব। তো এইভাবে আমাদের সেকেন্ড পজিশনে ভার্বটা চলে আসবে, তাহলে আমার যে কোনো একটা সেন্টেন্স হয়ে গেল। এখন আমার প্রয়োজনে আমি যেই কথাটা বলতে চাই, আমি ওই ভার্বটা জাস্ট 2 নাম্বার পজিশনে বসাই দিব। আমি যদি বলি যে আমি ভাত খাই বা খাচ্ছি, হ্যাঁ, তাহলে খাওয়া ডয়েজ কি? খাওয়া ভার্বটার জন্য ডয়েজ কি আসবে? Essen. অ্যাশেন এসেন। Essen. তাহলে আমি বলছি ইস এসে রাইস, আমি ভাত খাচ্ছি, তাহলে আমার হবে ইস এসে রাইস। শেষ আমার সেন্টেন্স। তাহলে A1 এর গ্রামারে আপনাদের শুধু সিম্পল সেন্টেন্স তৈরি করাটা ছিল পুরো সিলেবাসে। তো আপনারা যখনই একটা সেন্টেন্স তৈরি করবেন, জাস্ট ভার্বটাকে ফোকাস করবেন যে কোন ভার্বটা হলে আমার এটা মিলবে। ওই ভার্বটা 2 নাম্বার পজিশনে বসাই দিবেন। সাবজেক্ট আপনি যার কথা বলতে চাইতেছেন তাকে বসাই দিবেন। খেয়াল রাখবেন এই যে বসাবেন তার জন্য ভার্বের ইন্ডিংটা একটু চেঞ্জ হবে। ওই ইন্ডিংটা বসাই দিবেন, তাহলে আমার সেন্টেন্স হয়ে গেল। তো আপনাদেরকে যদি বলি যে আমরা আজকে, আমি আমি জার্মান শিখি অথবা শিখছি, হ্যাঁ, তাহলে এটা ডয়েজ কি হবে বলেন তো? Ich lerne ইস Deutsch. ইস লেয়ানেন ডয়েস তাহলে আমার জন্য আসতেছে ইস, আর এখানে শিখার ডয়েজ হচ্ছে লেয়ানেন, তাহলে লেয়ানেন থেকে আসছে লেয়ানে। লেয়ানে ডয়েজ। আপনার ডয়েজ বানান পারেন তো? ডয়েজ বানানটা জি। টিএসসিহা ডয়েজ। এই যে ভাষাগুলা বা দেশে শেষে দেখবেন এসসিহা থাকবে, তাই না? এটা তো ইসলেয়ানে ডয়েচ, আমি জার্মান শিখি বা শিখছি। তো এটা দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা যে ইংরেজিতে টেন্স পড়ছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, জার্মান ভাষায় সিম্পল একটা সেন্টেন্স দিয়ে এটা প্রেজেন্ট ইনডিফিনিটটাও বোঝায়, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা বোঝায়। তাহলে আমি জার্মান শিখি অথবা শিখছি, দুইটাই একই অর্থ, একই সেন্টেন্স। ঠিক আছে। আবার মাঝে মধ্যে সেম সেন্টেন্সটা দিয়ে ফিউচার টেন্সও বোঝায়, ফুটুয়া আইন্স বলে যেটাকে। তো জার্মান ভাষায় টেন্স অনেক কম, 6টা মাত্র। ইংরেজিতে যেমন আমরা 12টা শিখি, জার্মানিতে আমরা 6টা শিখি। তো এই ছিল আমাদের জার্সি স্ট্রুকটুয়া। এখন আমরা দেখবো হচ্ছে ইয়ানাইন ফ্রাগেন। ইয়ানাইন ফ্রাগেনটা কি জানো? ইয়েস নো কোশ্চেন। যে কোশ্চেন গুলার আনসার শুধু ইয়েস অথবা নোতে আসে, ওই কোশ্চেন গুলাকে আমরা বলতেছি ইয়ানাইন ফ্রাগে। আর ইয়ানাইন ফ্রাগে কিভাবে তৈরি করা যায়? ভার্বটা ফার্স্ট আসবে আর সাবজেক্ট সেকেন্ড সেকেন্ড। পজিশনে ভার্বটা জাস্ট সামনে এনে দিলেই আমার প্রশ্নটা হয়ে যাচ্ছে। তাহলে আমার সেন্টেন্সটা যদি থাকতো এমন, সুইমে জ্ঞান, আমার সাঁতার কাটা পছন্দ বা আমি সাঁতার কাটতে পছন্দ করি, তাহলে এখানে ভার্ব কোনটা? এটা না?
এইটাকে জাস্ট সামনে নিয়ে আসবো, সুইমস টু জ্ঞান, তুমি কি সাঁতার কাটতে পছন্দ করো, তাহলে আমার প্রশ্নটা হয়ে গেল। যে কোনো একটা সিম্পল সেন্টেন্সকে আপনার 2 নম্বর ভাবটাকে যদি সামনে নিয়ে আসেন তাহলেই এটা ইয়া নাইন ফ্রাগে হয়ে যায়। এর কারণ হচ্ছে এই প্রশ্নের উত্তরটা শুধু ইয়া অথবা নাইনে আসে। আমি যদি আপনাকে বলি আপনি কি একজন স্টুডেন্ট, তাহলে আপনার আনসার কি হবে? যে হ্যাঁ আমি একজন স্টুডেন্ট। Ich bin Student. হ্যাঁ, তো হ্যাঁ আমি একজন স্টুডেন্ট। বা আপনি যদি স্টুডেন্ট না হয়ে ধরেন একটা চাকরিজীবী হন, তাহলে আপনি বলতে পারেন যে না আমি স্টুডেন্ট না। তো এই যে ইয়েস আর নোতে বা ইয়া বা নাইনে যে আনসারটা আসতেছে ওইটাকে আমরা বলতেছি ইয়া নাইন ফ্রাগে। আর ইয়া নাইন ফ্রাগে তৈরি করা একদম সিম্পল, জাস্ট ভার্বটাকে সামনে নিয়ে আসবেন। তাহলে আমি যখন উত্তর দিব তখন তো আমি আমাকে আমি বলে সম্বোধন করব বা আমি বলবো হচ্ছে ইস। বাট যখন কেউ আমাকে প্রশ্ন করবে সে তো তখন হয় তুমি বলবে অথবা বলবে যে আপনি, তাই না? যদি ফর্মালি বলতে চাই তাহলে বলবে আপনি। আপনি ডয়েচ হচ্ছে জি, আর তুমির জন্য আমরা ইউজ করি কি ডু। তাহলে সে আমাকে যদি তুমি করে বা হালফ ফর্মালে প্রশ্নটা করে তাহলে সে বলবে ডু দিয়ে। তাহলে ডুর জন্য এসটি হয় না ভার্বের শেষে, তাহলে সুইমেন থেকে হয়ে গেছে সুইমস ডু জ্ঞান, তুমি কি সাঁতার কাটা পছন্দ? তখন আমি বলতে পারি যে ইয়া সুইমে জ্ঞান। এখন আমি বলার সময় তো আমি আর ডু মানে তুমি বলবো না, আমি বলবো হচ্ছে হ্যাঁ আমার সাঁতার কাটা পছন্দ বা আমি সাঁতার কাটতে পছন্দ করি। তখন আমি প্রশ্নটার উত্তরে ইস বলবো। তো কেউ আমাকে ডু দিয়ে প্রশ্ন করতে পারে অথবা জি দিয়ে প্রশ্ন করতে পারে। যদি এটা জি দিয়ে প্রশ্ন করতো তাহলে আমার প্রশ্নটা কিরকম হয়তো বলেন তো? কি হবে ভার্বটা? সুইমেন মানে বারবার বেশি ফর্মটা হ্যাঁ সুইমেন জি জ্ঞান, আপনার কি জ্ঞান। সাঁতার কাটা পছন্দ? তখন আমি বললাম যে ইয়া সুইমে জ্ঞান, হ্যাঁ আমার সাঁতার কাটা পছন্দ। এইটা সিমিলারলি আমার সেন্টেন্সটা যদি এমন থাকতো যে ইস লেয়ানে জ্ঞান ডয়েচ, আমি জার্মান শিখতে পছন্দ করি বা আমার জার্মান শেখা পছন্দ, তাহলে এই ভার্বটাকে আমি সামনে নিয়ে আসবো আর ডু অথবা জি দিয়ে প্রশ্নটা করব। তাহলে লেয়ান্স ডু জ্ঞান ডয়েচ, তুমি কি সাঁতার তুমি কি জার্মান শিখতে পছন্দ করো? তাহলে আমার আনসারটা আসলো ইয়া ইসলেয়ানে জ্ঞান ডয়েচ অথবা নাইন ইসলেয়ানে নিক্স জ্ঞান ডয়েচ। নিক্সটা হচ্ছে নাইন দিয়ে করলে নেগেটিভ হয়ে যাবে, তো নাইন দিলে ভার্বের ভিতরে আর একটা নাইন নিক্সট দিতে হয়, তাই না? যদি আমি নাইন দিয়ে উত্তরটা দেই নাইন না আমার জার্মান শেখা পছন্দ না, তাহলে ওই যে দুইবার না আসছে এর জন্য একবার প্রথমে নাইন দিব সংক্ষেপে, আর আরেকবার ভার্বটাকে নেগেটিভ করার জন্য আরেকটা কি দিব নিক্সট। ভার্বকে নেগেটিভ করার জন্য নেক্সট ইউজ হয়, আর নাউনকে নেগেটিভ করতে গেলে আমরা কাইন ইউজ করি। এগুলো আপনারা জানেন তো? তাহলে এখানে তিনটা নেগেটিভ ওয়ার্ড আছে, নাইন নেক্সট আর কাইন। এই তিনটা পার্থক্য আমরা পড়ছিলাম মানে নাইনটা হচ্ছে জাস্ট একটা প্রশ্নকে সরাসরি নেগেটিভ উত্তর দেওয়ার জন্য সংক্ষেপে একা একাই নাইন বসে। নেক্সট হচ্ছে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এগুলাকে নেগেটিভ করার জন্য নেক্সট বসে, আর কাইনটা বসে কোনো একটা নাউনকে নেগেটিভ করার জন্য। এটা তো আমি এখানে এভাবে বলতে পারি যে সুইমস টু জ্ঞান, যদি এটা ইয়াতে আনসার দেই ইয়া ইস সুইমে জ্ঞান, অথবা যদি নাইনে আনসার দেই তাহলে নাইন ইস সুইমে নিক্সট জ্ঞান অথবা ইস সুইমে নিক্সট জো জ্ঞান। এটা জোটা মানে হচ্ছে অল্প আর কি, যে আমি এতটা পছন্দ করি না সাঁতার কাটা, তো জোটা দিলে অল্প পছন্দ করেন। আর জোটা যদি না দেন তাহলে আপনি একেবারেই পছন্দ করেন না এমন। তাহলে ইস্যুইমে নিক্স জ্ঞান, আমি সাঁতার কাটতে পছন্দ করি না বা আমার সাঁতার কাটা পছন্দ না। তো এইভাবে আপনারা ইয়াতেও আনসার দিতে পারেন অথবা নাইনেও আনসার দিতে পারেন। তাহলে আমার ইয়া নাইন ফ্রাগেটা হয়ে গেল। তাহলে যে কোনো একটা সেন্টেন্সকে আমরা প্রশ্নবোধক বানাইতে পারি শুধুমাত্র তার 2 নম্বর পজিশনের যে ভার্বটা আছে ওই ভার্বটাকে সামনে নিয়ে এসে প্রশ্ন করলেই হবে। এখন প্রশ্ন করার সময় আমরা ডু অথবা জি এই দুইটা দিয়ে প্রশ্ন করব, আর উত্তর দেওয়ার জন্য আমরা কি করব ইস দিয়ে উত্তরটা দিব, যেহেতু আমি নিজে উত্তর দিচ্ছি, তাই তো? তো এইটা ছিল ইয়া নাইনের। তো ইয়া নাইনের পর আরেকটা এক্সাম্পল দেখি এখানে, লেয়ান্স ডু জ্ঞান ডয়েচ, তুমি কি জার্মান শিখতে পছন্দ করো? আমি বললাম যে ইয়া ইস লেয়ানে জ্ঞান ডয়েচ। জ্ঞান কিন্তু ভার্ব না, অনেকে ভুল করে জ্ঞানটাকে ভার্ব হিসেবে ধরে, এটা কিন্তু ভার্ব না, এটা অ্যাডভার্ব। এই যে সে ভার্বের কথা বলছে, যে লেয়ানে মানে পছন্দ করা, জ্ঞান মানে লেয়ানে মানে শেখা, জ্ঞান হচ্ছে ওই শিখতে পছন্দ, ঠিক আছে? তো ভার্বটার কাজ কথা বলে, এজন্য এটাকে অ্যাডভার্ব বলে। তো নাইন ইসলেয়ানে নিক্স জ্ঞান ডয়েচ অথবা ইসলেয়ানে নিক্স জো জ্ঞান ডয়েচ, এভাবে আপনারা বলতে পারেন।
দেন আরেক প্রকার প্রশ্ন করা শিখছিলাম আমরা A1 কোর্সে, সেটা হচ্ছে ভি ফ্রাগেন। তো ভি ফ্রাগেন ছিল এই যে ভি দিয়ে ভি ওয়ার্ড গুলা, এই যে এখানে আমরা অনেকগুলা ভি ওয়ার্ড দেখতেছি। ভি ওয়ার্ড মানে হচ্ছে ডব্লিউ ওয়ার্ড, ডব্লিউ ওয়ার্ড মানে হচ্ছে যে WH ওয়ার্ড question. গুলা আমরা, হ্যাঁ ইংরেজিতে আমরা ডব্লিউএইচ কোশ্চেন বলতাম, কারণ হচ্ছে আমাদের যেই প্রশ্নবোধক শব্দগুলা ছিল ওই শব্দগুলা ছিল ভি দিয়ে আর এইচ দিয়ে ইংরেজিতে, আর জার্মান ভাষায় সবগুলাই ভি দিয়ে, ডব্লিউটাকে আমরা ভি বলি না রয়েছে। তো ওই ভি দিয়ে যে প্রশ্নগুলা হয় ওইগুলা আবার ইয়া নাইনে উত্তর দেওয়া যায় না, ওইগুলা সম্পূর্ণ উত্তরটাই দিতে হয়। যেমন আমি যদি বলি আপনার নাম কি, ভি হাইসেন জি, তখন আপনি কি বলবেন ইয়া অথবা নাইন, এটা কিন্তু শুধু ইয়া নাইনে উত্তরটা আসবে না, তখন আসবে পুরো উত্তরটা। তখন আমি বলতে পারি ইশ বিন মোহাম্মদ অথবা ইশ হাইসে মোহাম্মদ অথবা মাই নাম ইজ মোহাম্মদ। তো এই যে উত্তর প্রশ্ন আর উত্তরটা আসতেছে ভি ওয়ার্ড দিয়ে করা উত্তর প্রশ্নগুলা, ওইগুলাকে আমরা ভি ফ্রাগেন করতে বলতেছি। তো প্রশ্ন হয় দুই প্রকার জার্মান ভাষায়, একটা হচ্ছে ইয়ানাইন ফ্রাগে, একটা ভি ফ্রাগেন। আরেকভাবে হয় সেটা হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগেজার্স, এটা আমরা এটুতে শিখবো। আমরা এটুর মেইন ক্লাসে আছে যে ইনডাইরেক্টলি কাউকে প্রশ্ন করে। যদি আমি এভাবে বলতে চাই আমি জানতে চেয়েছিলাম তোমার নাম কি, অথবা আমি আমি জানতে চাই তোমার নাম কি, অথবা যদি তোমার নামটা বলতে তাহলে অনেক ভালো হতো। তো এই ধরনের ইনডিরেক্ট ফ্রাগেন প্রশ্ন তৈরি করে এগুলো আমরা A2-তে শিখবো। আর A1-এ আমরা শিখছি দুই রকম প্রশ্ন করা ডিরেক্টলি, সেটা হচ্ছে ইয়ানাইন ফ্রাগে আর ভি ফ্রাগে। তো ভি ফ্রাগেনের জন্য আগে ভি ওয়ার্ডগুলো দেখে নেই। ভি ওয়ার্ডগুলো ওয়াস মানে হচ্ছে হোয়াট বা কি, ওয়ান মানে হচ্ছে হোয়েন বা কখন, ভেয়া মানে হচ্ছে কে হু, ভি মানে হচ্ছে কিভাবে বা হাউ, ভারুম মানে হচ্ছে কেন বা হোয়াই, ভু মানে হচ্ছে কোথায়, ভোয়া মানে হচ্ছে কোথা থেকে, আর ভহিন মানে কোন দিকে বা কোথায় যাচ্ছ, একটা মুভমেন্ট আর কি, কোন দিকে বা কোথায়, ফরওয়ার্ডনেসটা বোঝায় আর কি। তো এখানে ভু মানে এই যে দুটা, এটাতেও কিন্তু ভু আছে, মানে কোনো একটা জায়গা বুঝাবে, বাট এই দুটা শব্দ একটা মুভমেন্ট বুঝাবে। ধরেন আপনি বাংলাদেশ থেকে জার্মানি আসছেন, একটু মেহরাব ভাই মাইকটা অফ করে দেন। তো ভো হেয়া মানে হচ্ছে কোথা থেকে, আপনি ধরেন কোথা থেকে এখানে আসছেন, তাহলে আমি বললাম যে আমি বাংলাদেশ থেকে জার্মানিতে এসেছি, ইস কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তার মানে আগে আপনি আরেকটা জায়গায় ছিলেন, বর্তমানে এখন আপনি আরেকটা জায়গায় আছেন। তাহলে এই যে দেখেন পূর্বের জায়গা থেকে বর্তমান জায়গায় আসছেন, এই ডটটাকে আমরা ধরলাম বর্তমান জায়গা। তো পূর্বের জায়গা থেকে বর্তমান জায়গায় আসছেন, এইটাকে প্রশ্ন করবেন হচ্ছে ভো হেয়া দিয়ে। আর ভোহিন মানে বর্তমান জায়গা থেকে অন্য কোথাও যাচ্ছেন, আমি বললাম যে আমি এখন বার্লিনের দিকে যাচ্ছি, তাহলে প্রশ্নটা হবে ভোহিন ফেয়াস দু, তুমি কোথায় যাত্রা করছো, বা ভোহিন গিয়েস দু, তুমি কোথায় যাচ্ছ। তার মানে সে এখন এই বর্তমান পজিশন থেকে সে সামনের দিকে বা অন্য কোথাও সে যাচ্ছে। তো এইটা হচ্ছে এই দুইটার বেসিক পার্থক্য। এটা পাস্ট জিনিসটাকে বা অবস্থানটাকে বোঝায়, আর এটা হচ্ছে ফিউচারের অবস্থানটা বা ডাইরেকশনটাকে বোঝায়। আর শুধু ভু দিয়ে কোনো মুভমেন্ট বোঝায় না, কোনো গতি বোঝায় না। আমি বললাম যে এই কলমটা এখানে আছে, তাহলে কলমটা কোত্থেকে আসছে বা কোথায় যাবে এগুলো আমি কিছু বলি নাই, আমি বলছি যে কলমটা এখানে আছে। তাহলে এই যে পজিশনটা বোঝাই, শুধু ওইটার জন্য আমরা ভু দিয়ে প্রশ্ন করতে পারি। তাহলে কেউ কোথা থেকে আসছে জানতে চাইলে বা কোন দেশ থেকে আসছে জানতে চাইলে আমরা ভোয়া দিয়ে প্রশ্ন করব। সে কোথায় বাস করে ওইটা জানার জন্য আমরা ভো দিয়ে প্রশ্ন করব। অনেকে শুরুতে দেখবেন A1-এ শুরুতে অনেকে এই দুইটার মধ্যে প্যাচ লাগায়, শহরেরটা আর দেশেরটা বলতে গেলে অনেক সময় উল্টাপাল্টা করে, ইন্টারচেঞ্জ করে বলে ফেলে। তো এই জন্য পার্থক্যটা একটু খেয়াল রাখবেন। আর ভহিন হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন, কোন একটা দিক বুঝাবে, ডাইরেকশন বুঝাবে এইটা। তো এই ফ্রাগে ওয়ার্ড গুলা বা ভি ওয়ার্ড গুলা ইউজ করে আমরা প্রশ্ন তৈরি করা শিখছিলাম। আমরা কয়েকটা প্রশ্ন তৈরি করি। আমি যদি বলি যে woher kommen Sie, আপনি কোথা থেকে এসেছেন, তাহলে আমার আনসারটা হবে ইশ কমে আউস বাংলাদেশ। তো এইখানে ইয়ানাইন ফ্রাগে যেরকম তৈরি করছিলাম, জাস্ট 2 নম্বর পজিশনে ভার্বটাকে সামনে নিয়ে দিছিলাম, তাহলে ইশ কমেটা হবে কি কমে ইশ, তাই না? ইশ কমেটা কমে ইশ আউস বাংলাদেশ, আমি কি বাংলাদেশ থেকে এসেছি, তাহলে এইটা ইশটা দিলাম। জাস্ট এই সেন্টেন্সটাকে আমরা ইয়ানাইন ফ্রাগে বানাইলাম। এখন কেউ প্রশ্ন করলে তো আর নিজেকে নিজে প্রশ্ন করবে না, সে হয়তো অন্য কাউকে ডু বা তুমি কে অথবা জি বা আপনি কে প্রশ্ন করবে। তো ধরলাম জি কে প্রশ্ন করবে, আপনি বলে সে প্রশ্ন করবে ধরলাম, তাহলে আমি
কমে ইসটাকে লিখলাম কমেন জি, তা কিন্তু আমার একটা ইয়ানাইন ফ্রাগে হয়েছে, তাই না? ইয়ানাইন ফ্রাগে হয়েছে কমেন জি, আমি বাকিটা লিখলাম আউস বাংলাদেশ। এই যে এটুকটা এখান থেকে এটুক পর্যন্ত কিন্তু আমার একটা ইয়ানাইন ফ্রাগে হয়েছে, তাই না? তাহলে কমেন জি আউস বাংলাদেশ, আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? এখন এইটাকে আমি বি ফ্রাগেন বানাইতে গেলে জাস্ট সামনে একটা ভি ওয়ার্ড বসাই দিব। আমরা যে ভিভোট গুলা শিখছি, এই ভিভোট গুলা যে কোনো একটা যেটা ম্যাচ করবে ওইটা বসাই দিলে এটা আমার বি ফ্রাগেন হয়ে যাবে, যে ভহেয়া কমেন যে আপনি কোথা থেকে এসেছেন। এখন যেহেতু আমি একটা জায়গা জানতে চাইছি, তাহলে এই জায়গাটা উত্তরটা এটা উঠাই দিতে হবে আমার প্রশ্ন থেকে, আর নয়তো একই প্রশ্নে একটা প্রশ্ন হয়ে যাবে উত্তর হয়ে যাবে, এটা মিলবে না। তো এই কারণে আমরা এখানে বাংলাদেশটা উঠাই দিছি, কারণ আমি প্রশ্নই করছি ভহেয়া কমেন যে আপনি কোথা থেকে এসেছেন। তাহলে এই আউস বাংলাদেশটা আমি উঠাই দিলাম। তাহলে ভি ফ্রাগেনটা করার নিয়মটাও সিম্পল। ফার্স্টে আমরা ইয়ানাইন ফ্রাগে বানাবো, তারপর ভি ওয়ার্ডটা বসাই দিব। এখন ভি ওয়ার্ডটা বসাইতে গেলে যদি আমার বাকি সেন্টেন্সের, এই যে এখানে বাকি সেন্টেন্সের অংশটুকু একটুক ছিল, যদি এইটার সাথে এইটা ম্যাচ করে ফেলে তাহলে এইটাকে আমি বাদ দিয়ে দিব প্রশ্ন থেকে। কারণ হচ্ছে আমার প্রশ্নটাই জায়গা জানতে চাইছি, তাও যায় পরে জায়গায় বসাই দিলে তো আমার প্রশ্নের মধ্যে উত্তর হয়ে যাবে, তো এমনটা তো মিলবে না। তাহলে এমনটা করা যাবে না যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকবে। তো আপনারা ভি ওয়ার্ডটা বসাইতে গেলে খেয়াল রাখবেন যে এই ভি ওয়ার্ড দিয়ে যে প্রশ্নটা আসতেছে এটার উত্তর এই প্রশ্নতে আছে কিনা। যদি থাকে জাস্ট ওটুকু উঠাই দিবেন, বাকিটুকু দিয়ে দেন কোশ্চেন মার্ক দিয়ে দিবেন, তাহলে আমার প্রশ্ন হয়ে যাবে। অথবা আরেকটা এক্সাম্পল দেই, আমি যদি বলি যে ইস স্টিহে ধরেন জেক্স ওয়া আউফ, এটার অর্থ কি? ইস আমি 6টা স্টিহে, থেকে অপেক্ষা করছি। আমি 6টা বাজে ঘুম থেকে উঠি, তাই তো, বা উঠি জাগ্রত হয়। তাহলে আউফ স্টিয়ান, এটা ট্রেন বা ভার্ব ছিল। আউফ স্টিয়ান শব্দের অর্থ কি? ঘুম থেকে ওঠা, ঘুম তাই থেকে না? উঠে। হুম, এটা ট্রেন বা ভার্ব। আপনারা হয়তো জানেন ট্রেন বা থাকলে প্রিফিক্সটাকে সেপারেট করে সবার লাস্টে বসাইতে হয়। এখন আমি 6টা বাজে ঘুম থেকে উঠি, এটার ইয়ানাইন ফ্রাগেটা কি হবে? এই শুধু 2 নম্বর পজিশন ভার্বটাকে সামনে নিয়ে আসেন, তাহলে স্টিহেইস সেক্স ওয়া আউফ, এইটাই তো, তাই না? এখন এইটাকে, এখন ইস দিয়ে নিজেকে তো নিজে প্রশ্ন করবেন না, তো এখানে আমি জি বসাই দেই যে আপনি কখন ঘুম থেকে উঠেন, তাহলে এখানে ইস্টিয়েন হয়ে যাবে, তাই না? ইস্টিয়েন জি জেক্স আউফ, আপনি কি 6টা বাজে ঘুম থেকে উঠেন? এই প্রশ্নটা বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি প্রথমে অ্যান্সারটা লিখছেন তারপরে প্রশ্নটা লিখছেন। হুম, এটা তো জাস্ট এই আপনাদেরকে জন্য বোঝানোর জন্য আর কি, যে এই আচ্ছা, আমার সেন্টেন্সটাকে এখানে আগে একটু আমরা কনফিউশন। দুই স্টেপে প্রশ্নটা বানাইলাম আর কি, আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা যেটা বলছি যে 2 নাম্বার পজিশনে ভার্বটাকে সামনে আনলে ইয়ানাইন ফ্রাগে হয়ে যায়। তো এই কারণে আমি জাস্ট ভার্বটাকে সামনে এনে ইসটা ইসেই বসাইছি। দেন আমরা বললাম যে যেহেতু ইস দিয়ে আপনি তো আপনাকে প্রশ্ন করবে না, অন্য কেউ আপনাকে প্রশ্ন করবে, তখন ডু দিয়ে প্রশ্ন করবে অথবা জি দিয়ে প্রশ্ন করবে, আর যে কোনো একটা এখানে বসাই দিলে আবার ভার্বের ইন্ডিংটাও চেঞ্জ হবে। তো পরিবর্তনটা একটু দেখাইলাম আর কি, বাট প্রশ্ন তো আলটিমেটলি এইটাই হবে, হয় ডু দিয়ে হবে অথবা জি দিয়ে হবে, তাই না? জি ভাইয়া। এটা তো এইটাই তো আমার প্রশ্নটা হইলো, স্টিয়েনজি জেক্সুয়া আউফ, আপনি কি 6টা বাজে ঘুম থেকে উঠেন? এখন এই প্রশ্নটাই বাংলাতে যদি ভি ফ্রাগেন বানাইতে চাই, আমার প্রশ্নটা কি হইতে পারে বলেন তো? আমি এই সময়টা তুমি যদি কয়টায় জানতে ঘুম চাই, থেকে উঠে? তুমি আমি কি কয়টায় ছয়টার রাত, সময় ঘুম থেকে উঠি? হ্যাঁ বলেন। আমি কি 6টার সময় ঘুম থেকে উঠি? এটা নিজেকে নিজে প্রশ্ন হয়ে গেল, ইয়া নাইন ফ্রাগে হয়ে গেল, এটাকে ভি ফ্রাগেন আপনি বানান। কখন ঘুম থেকে হ্যাঁ উঠেন বা এক্স্যাক্টলি, কয়টা আপনি বাজে? কখন বা ঘুম থেকে উঠেন, তাহলে এটা হচ্ছে এই সময়টা জানাটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট। ভি ফ্রাগেন হলে আমার তো আর ইয়ানাইন ফ্রাগে হবে না, অলরেডি ইয়ানাইন ফ্রাগে তো আমরা এটা করছি। এখন এটাকে ভি ফ্রাগেন করলে আমি সময়টা জানতে পারি যে আপনি কখন ঘুম থেকে উঠেন। কখন, কখনের ডয়েজ কি? বাহ, ভান। One. বান। পান। তাহলে এই সেমটা ইয়ানাইন ফ্রাগে আমরা বি ফ্রাগেন করার জন্য কি বলছিলাম, যে আগে একটা ভি ওয়ার্ড বসাই দিব। এখন এখানে এই প্রশ্নটার মধ্যে যে ইনফরমেশনটা আছে ওইটার সাথে আমার ভানটা ম্যাচ করে না, যেহেতু আমার সময়টা জানতে চাইতেছি। অনেক কিছু আপনার যা ইচ্ছা তাই বসাইতে পারবেন, বাট আমরা এখন ধরেন ভান দিয়ে প্রশ্নটা করলাম, তাহলে ভান, এখন বাকি সবটাই সেম। এখন ভান দিয়ে যেহেতু এই প্রশ্নটা চলে, সময়টা চলে আসতেছে, তাহলে এই সময়ের যে অংশটা, এই অংশটা আমার বাদ দিয়ে দিতে হবে। তাহলে ভান স্টিহেন
জি আউফ, আপনি কখন ঘুম থেকে ওঠেন? ঠিক আছে, আমার প্রশ্নটা হচ্ছে আপনি কখন ঘুম থেকে, এটাকে মুছে দিই, ওঠেন। এই যে আমার বিফ্রাগেন হয়ে গেল। তাহলে আমার উত্তরটা হলো কি, এটার উত্তরটা আসবে কি, এই যে এটা ইস ইস্টিয়ে জেক্স অফ, আমি 6টা বাজে ঘুম থেকে উঠি। তো এইটা বোঝানোর জন্য যে যখন আপনার সেন্টেন্সে যেই ইনফরমেশনটা আছে ওইটার সাথে যদি ভি ওয়ার্ডটা বয়স মিলে যায়, তাহলে আমার এই ইনফরমেশনটাকে প্রশ্নতে আর দেওয়া যাবে না। কিন্তু আমি এই প্রশ্নটা এভাবেও করতে পারি, ধরেন কেউ সকাল 6টা বাজে উঠে, তার ফ্রেন্ড খুবই আশ্চর্য যে সে কেন 6টা বাজে উঠে বা এত সকালে উঠে সে কি করে, তখন সে প্রশ্ন করতে পারে যে তুমি কেন 6টা বাজে ঘুম থেকে উঠো। তাহলে কেন ডয়েজ কি? Warum? ভারুম, তাই না? ভারুম। এই ভারুম দিয়ে যদি আমি সেম প্রশ্নটাই করি, তাহলে আমার এই সময়টা কিন্তু আর বাদ যাবে না। ভারুম, ভারুম ইস্টিয়েন, যে আপনি কেন উঠেন, উম সেক্স ওয়া আউফ, আপনি কেন 6টা বাজে ঘুম থেকে ওঠেন। তাহলে এই কেনর সাথে এই সময়ের কিন্তু ডিরেক্ট রিলেশন নাই, এজন্য আমার এই সময়টা বাদ গেছে না। এটা অনেকে একটু মিস্টেক করে এ ওয়ানে, যে ভি ফ্রাগেন্ট গুলা বসাইতে গেলে, ভি ওয়ার্ডটা বসাইতে গেলে আবার ওইটার যে আনসার আসে ওই আনসারটা এখানে রেখে দেই। কথা হচ্ছে আপনি যেই জিনিসটা জানতে চাবেন উত্তরে, প্রশ্নতে তো ওই উত্তরটা থাকা যাবে না। এখন আপনি যদি ওয়ান জানতে চান, আমার সময় আছে উত্তরের মধ্যে, তো আমার সময়টা উঠাই দিতে হবে, আর নয়তো আমার একই প্রশ্ন, একই সেন্টেন্সে আমার প্রশ্নও থাকলো উত্তরও থাকলো, এটা তো ম্যাচ করে না। কিন্তু আপনার যদি ভি ওয়ার্ডটা অন্য কোনো ভি ওয়ার্ড হয়, তাহলে আপনি উত্তরের বাকি এই সেন্টেন্সের সবটুকুই রাখতে পারবেন। বুঝতে পারছেন পার্থক্যটা? जी भाई। ওকে, তো আমরা বি ফ্রাগেন কিভাবে করলাম? এখন আমরা জাস্ট আগে ইয়ানাইন ফ্রাগেটা বানাইলাম, একটু আগে আমরা দেখছি কিভাবে ইয়ানাইন ফ্রাগে বানাইতে হয়। ওই ইয়ানাইন ফ্রাগের আগে আমার যেটা জানা দরকার, ওইটার জন্য যে ভি ওয়ার্ডটা আসে শুধু ওই ভি ওয়ার্ডটা বসাই দিব, তাহলে আমার বি ফ্রাগেন হয়ে যায়। আর উত্তর কি আসবে? উত্তর হবে ইস কমেউস বাংলাদেশ অথবা ইস ইস্টিয়ে উমজেক্স, মানে আপনার যেটা উত্তর এইটাই হয়ে যাবে। তো এইভাবে আমরা ভি ফ্রাগেন তৈরি করতে পারি। তো ফ্রাগেনটা A1-এ অনেক ইম্পর্টেন্ট, A2-তেও ইম্পর্টেন্ট, আপনাদের জার্মান জীবনেও ইম্পর্টেন্ট, কারণ আপনি প্রশ্ন না করলে তো উত্তর জানবেন না। তো আপনাকে অলওয়েজই প্রশ্নের উপর থাকতে হবে। আপনি ধরেন কোনো একটা কোম্পানিতে কাজ করতেছেন, তখন আপনি প্রশ্ন না করলে তো বুঝবেন না যে এই কাজটা কিভাবে করবে। আপনাকে একটা কাজ দিলে আপনি বুঝলেন না, আপনি বলতে হবে না যে আমাকে এটা বুঝাইতে হবে, আমি এটা কিভাবে হয়েছে, তুমি কখন আসবে, এই কাজটা ডেডলাইন কবে। এই ধরনের প্রশ্নগুলা সারা জীবনই করা লাগে, এজন্য আমাদের প্রশ্নোত্তর পর্ব, প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। আর আমাদের পরীক্ষা পাশের জন্য প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে A1-এর সিলেবাসে আপনারা দেখবেন গুতে ইনস্টিটিউটের A1-এর স্প্রেশন যে টেস্টটা, স্প্রেশনের কিন্তু টাইলস ওয়ায়ে আপনাদের ছিল 2টা কিওয়ার্ড থাকবে, ওই 2টা কিওয়ার্ড নিয়ে প্রশ্ন করতে হবে এবং ওইটার উত্তর দিতে হবে। সেম জিনিসটা আবার A2-তে ডাবল হয়ে গেছে। A2-তে টাইল আইনসে আপনাদেরকে 4টা প্রশ্নের কিওয়ার্ড থাকবে, 4টা প্রশ্ন করতে হবে, 4টা উত্তর দিতে হবে। সো এই যে ইয়ান ফ্রাগে আর বি ফ্রাগে পড়লাম আমরা, ওইগুলা খুবই ইম্পর্টেন্ট আপনাদের এক্সপ্রেশন টেস্টে। আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন ভালোভাবে। এগুলা নিয়ে আমরা আরো কথা বলবো সামনে। আমাদের এটু কোর্সটা 23 তারিখ থেকে শুরু হচ্ছে, 20 তারিখ থেকে শুরুর কথা ছিল, আমি একটু উড়লাউবে যাব, এজন্য 23 তারিখ থেকে শুরু করতেছি। তো আপনাদের এই 20 তারিখের রিপ্লেসমেন্ট ক্লাসটাই আজকে দেওয়া হয়েছে, আর এইটা A1-এর রিভিশন ক্লাস ছিল, এজন্য সবার জন্য ওপেন করা হয়েছে। পরের ক্লাসগুলো জাস্ট যারা এনরোল হবে তাদের জন্যই চলবে। তো আমরা একটু সামনে আগাই। আমি যদি কোথায় থাকে এটার প্রশ্ন করতে চাই, তাহলে আমার হবে ভু, কারণ হচ্ছে এখন আমি একটা জায়গা জানতে চাচ্ছি যে ইসভুনে ইন ব্রাহ্মণবাড়িয়া, আমি ব্রাহ্মণবাড়িয়ায় থাকি, তাহলে আমার এই জায়গাটা জানা দরকার, এজন্য আমি ভু দিয়ে প্রশ্ন করব। ভু ভুনেন জি, আপনি কোথায় বাস করেন? তাহলে আমি বললাম যে ইসভুনে ইন ব্রাহ্মণবাড়িয়া, অথবা ইসভুনে ইন ঢাকা, ইসভুনে ইন ইয়ালাঙ্গেন, ইসভুনে ইন বেয়ালিন বা মুনশেন, এরকম যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারবেন। তো এই গেল আমাদের বি ফ্রাগেন্টটা। বি ফ্রাগেন্ট পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন, তারপর আমরা সামনে আগাবো। হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে। ওই আপনি যেটা বললেন, সো যেটা অল্প বুঝাবে, যে আমি সুইমিং করি, যদি অল্প বুঝায় তাহলে হচ্ছে সো দিতে হবে, এটার মাঝে কি হচ্ছে ব্র্যাকেটটা দিতে হবে? এটা কি না না ম্যান্ডেটরি? না, না না, ব্রাকেটটা দিছি এটাই বোঝানোর জন্য যে এটা অপশনাল। ব্রাকেট যে ও আচ্ছা। সেন্টেন্সে দিতে হবে এমন কিছু না, আপনি এটা অপশনাল দিলে দিবেন, না দিলে না, এর জন্য ব্র্যাকেট দিয়ে বলা আর কি। ও, থ্যাংক ইউ ভাই, এটাই জানার ছিল। হুম।